16-17 সালে সেই সময় যারা ছোট তারা বড় হয়ে কি বলবে, ফেলুদা তো আমায় করতে দেওয়া হবে না, আর হয়ওনি। এরকম দুর্ভাগ্যজনক ঘটনা আমরা চাইবো না কখনো আর রিপিট হোক। আমি কিছু না করেও ব্যস্ত থাকতে পারি, মনে হয়েছে গালাগাল দেবে, আর ও সেই অধিকারটাও আছে। বাবার একটু পিছনে লাগি মাঝে মধ্যে। গুপ্তধনের সন্ধানে কর্ণসুবর্ণের গুপ্তধন, দুর্গেশগড়ের গুপ্তধন, এরপর সপ্তডিঙার গুপ্তধন। সোনাদাকে দেখতে প্রেক্ষাগৃহে ছুটছেন দর্শক। ওদিকে সুন্দরবনের রহস্য সন্ধানে আবির এবং ঝিনুককে নিয়ে বেরিয়ে তো পড়েছেন সোনাদা আবির। এদিকে কি বলছেন আবির চট্টোপাধ্যায়? প্রচারের ফাঁকে ফাঁকে বই পড়ছেন। হ্যাঁ, ওটা জোর করে শুরু করেছি। আমার একসময় প্রচন্ড বই পড়ার নেশা ছিল, তো সেটা আমারই দোষে, আমি কোনো অজুহাত দিচ্ছি না, ব্যস্ততাটা কোনো অজুহাত নয়, একটু কমে গেছিল। আমি বারবারই চেষ্টা করছিলাম যে ওটাকে যাতে রিভাইভ করতে পারি। থ্যাঙ্কফুলি আমি পেরেছি অনেকটা রিভাইভ করতে। বইয়ের থেকে ভালো বন্ধু কিছু নেই, এবং শেষ নেই কোনো। বই কত পড়বে, যত বই পড়বে তত আরো নতুন নতুন বই আসবে। মানে প্রচুর লেখা আছে, এরকম প্রচুর লেখক আছেন, বাংলা ভাষাতেই আছেন, অন্য ভাষা তো আমি যাচ্ছি না। তো কাজেই আমি বলবো যে অফুরন্ত গুপ্তধন ওখানে। ইতিহাসের প্রফেসর সোনাদা ছোটবেলায় কতটা ইতিহাস প্রেমী ছিলেন? খুব একটা ছিল না, কারণ প্রচুর আমাকে সাল তারিখ, হ্যাঁ, তারপরে ওই বংশপঞ্জি এগুলো মুখস্থ রাখতে হতো, তো সেগুলো সবসময় সম্ভব হতো না। আর কি হতো, ইতিহাস তো ইতিহাসের আনন্দে পড়িনি, তখন মনে হতো যে এটা সিলেবাসে আছে, এটা পরীক্ষা আসতে পারে, এটা আসবেই, এরকম। তার ফলে পুরোটাই ওই পরীক্ষা নম্বর তুলতে হবে, এইভাবে পড়েছি, যেটা খুবই দুর্ভাগ্য আমাদের। কারণ ইতিহাস তো আমাদেরই ইতিহাস, আমাদেরই তো ফেলে আসা সময়। আজকে যে সময়টা দাঁড়িয়েছি এটা তো ওই সময়েরই বিভিন্ন, আমাদের জীবনযাপন থেকে শুরু করে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের সব কিছু নির্ভর করেছে, একটু 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 করে এসছে। তখন সত্যি কথা বলতে ওইভাবে পড়িনি, বাট বড় হওয়ার পরে মাঝে মধ্যে মনে হয়েছে আর এখন তো খুব সহজে আমাদের ফিঙ্গার টিপে আছে যে কোনো ইনফরমেশন। এখন বরং মাঝে মধ্যে ফেরত গিয়ে দেখি, ও আচ্ছা এটা এরকম ছিল। এখন বেশি ইন্টারেস্টিং লাগে, কারণ এখন পরীক্ষার টেনশন নেই, নম্বর স্কোর করার ইয়ে নেই। আর ইতিহাস আমাদের সময় অবধি কি ছিল, আমাদের প্রচুর লিখতে হতো, পাতা ভরালেই নম্বর এরকম একটা মরলে হতো, প্রচুর লিখতে হতো, প্রচুর পয়েন্টস দিত। সে এরকমও হয়েছে একটা মানে 6টা পয়েন্ট আছে, আমার 3টে পয়েন্ট মনে হচ্ছে, 3টেকেই ভেঙে ভেঙে 6টা পয়েন্ট করছি, মানে সে একটা হাস্যকর পরিস্থিতি আর কি। কিন্তু এর ফলে যেটা হয়েছে, ইতিহাসের প্রতি যে ভালোবাসাটা হওয়া উচিত ছিল সেটা তখন হয়নি। হয়তো সোনাদার মতন একজন প্রফেসর পেলে হতো, বাট আমার কে যিনি পড়াতেন ইতিহাস স্কুলে, অন্তত সুনন্দা আন্টি বলে একজন পড়াতেন, বছর দুয়েক আগে ওনার সঙ্গে আবার দেখা হয়েছে স্কুলের ইউনিয়ন, উনি খুব ভালো পড়াতেন, তো ওনার জন্য তাও একটু ইন্টারেস্ট, মানে ভয় কাটিয়ে তাও একটু ইন্টারেস্ট হতো, আর একটু মন দিয়ে পড়লে পারতাম। সোনাদা চরিত্রের অনুপ্রেরণা কে? আমি ধ্রুবর যে ভিশন সেটার উপর নির্ভর করেছিলাম, এবং ধ্রুব যেটা বলেছিল খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার, যে আমরা তো সবাই ফেলুদা পড়ে বড় হয়েছি বা ব্যোমকেশ পড়ে, এবং শুধু আমরা নয়, জেনারেশন আফটার জেনারেশন। বাট আজকে যারা ছোট, মানে 2016-17 সালে সেই সময় যারা ছোট, তারা বড় হয়ে কি বলবে, যে এই 3টে চরিত্র আবিরলাল, ঝিনুক ও সোনাদা, এদের সিনেমার জন্যই লেখা হয়েছে, কোনো সাহিত্য থেকে এদের নেওয়া হয়নি। তো ওইভাবে বানানো, এবং ধ্রুব প্রথম দিন থেকেই যথেষ্ট আমার স্বাধীনতা দিয়েছে। ও আমায় জিজ্ঞেস করছে তোমার কি মনে হয়, কিভাবে মানে সোনাদা কি কথা বলছে, কেন কথা বলছে, এরকম অনেক কিছু। এরকম একটা কথা আমি বহুবার ইন্টারভিউতে বলেছি, আমাদের প্রথমেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সোনাদা যেহেতু ফুল ফ্যামিলির জন্য, বিশেষ করে ছোটরা অ্যাসপায়ার করবে সোনাদার মতো, সোনাদা ইজ লাইক মানে হিরো ওয়ার্শিপ করতে পারে। আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে সোনাদা কখনো সিগারেট খাবে না, কারণ এই ধরনের এই যে একটু মাথা খাটাতে হচ্ছে, ধাঁধা ইত্যাদি, এটা একটা প্রচলন আছে, এবং আমাদের খুব পছন্দের চরিত্র, আমাদের হিরোরা তারাও যে বুদ্ধির গোড়ায় একটু ধোঁয়া দিই, সেটা আমরা করবো না। আমাদের মনে হয়েছিল সেই রেসপন্সিবিলিটি, তা এইভাবে একটু একটু করে তৈরি হয়েছে। আমার মধ্যে হয়তো কোথাও একটা সোনাদা ছিল, তাকে কিছুটা বার করেছি, কিছুটা আমি সোনাদার মতো হয়েছি। এই করতে করতে 8-9 বছর কেটে গেছে। তো এইভাবে চরিত্রটার সাথে আমিও গ্রো করেছি, চরিত্রটাও গ্রো করেছে। বয়স তো হয়েছে সোনাদার, যদিও এই ধরনের চরিত্রের বয়স খুব একটা বাড়ে না, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি গল্পেও বাড়ানো হয়নি। এক্ষেত্রেও আমরা যে খুব স্পেসিফাই করে দিচ্ছি যে এত বয়স এতটা সময় চলে গেছে, তা নয়। তবে অভিজ্ঞতা বেড়েছে, বয়সও বেড়েছে, এবং সপ্তডিঙার গুপ্তধন সম্পর্কে একটা বলতে পারি যে এদের 3জনের যে সম্পর্কটা, এটা অনেক মজবুত হয়েছে আগের থেকে। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে আপনি স্বচ্ছন্দ নন? আমার ব্যক্তিগত জীবন এমনিতেও খুবই বোরিং, আরও বোরিং হলেও আমার কোনো আপত্তি নেই, তো সেটা আমি জানানোর আমি প্রয়োজন বোধ করছি না। প্রচুর কথা আছে, প্রচুর লোকের অনেক রাগ উষ্মাও আছে। ভালো তো, সবাই যদি আমায় পছন্দ করে তার মানে আমি একেবারে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছি সবার। আমি ভীষণ ভুল কাজ করছি যদি সবাই আমায় পছন্দ করে। সবাইকে পছন্দ করানোটা আমার মানে ইয়েও নয়, উদ্দেশ্যও নয়। আমার ওই জীবনটাই পছন্দ। আর আমি একটু এমনিও একঘেয়ে আছি, আমি একটু মানে ঘরকুনো আছি।
তো সেই কারণে আমার এটা ভালো লাগে, আমি আরাম পাই। তাই অনেক সময় ইভেন আমার টিম মেম্বারও বলে চলো দাদা, আমি বললাম, না ভালো লাগে, থাক না, বসো না ঘরে, কি করবো দাদা, আমি ঘুমোচ্ছি, তোমরা একটু ঘুমিয়ে নাও, একটু গান শোনো না, থাকো না, এরকমও হয় অনেক সময়। টলিপাড়ায় আপনাকে নিয়ে কোনো গসিপ নেই, কিভাবে? আমি আলাদা করে যে খুব নিয়ম করে একটা বেশ প্ল্যান করে যে এই জিনিসগুলো করবো না, এই জিনিসগুলো করবো, সেরকম কিছু করিনি। আবারও বলছি যে আমি একটু একঘেয়ে এবং হয়তো আমার ধাঁচে নেই, সেটাও হতে পারে। আর মোটামুটি আমি একটু নিজেকে নিয়েও ব্যস্ত থাকি, আমি কিছু না করেও ব্যস্ত থাকতে পারি, মানে কিচ্ছু করছি না তো আমার মনে হচ্ছে আমি খুব ব্যস্ত, এটাও আমার ভালো লাগে করতে, আমি কিছুই করছি না সেটাও ভালো লাগে। সো সেরকমই। আর আমার চেনা জানার পরিধিটা অনেক বড়, কিন্তু আমার ঘনিষ্ঠ মহলটা চিরকালই আমি খুব সিলেক্টিভ ছিলাম এই ব্যাপারে আমি একটু চুজি, উন্নাসিক সব, তো সেই কারণে হয়তো। আর আমার এই জীবনটাই পছন্দ, আমিও দেখেছি এরকমই। আর একটা জিনিস আমার মনে হয় যে আমার বয়স অভিজ্ঞতা শিখিয়েছে যে আমি যে কাজটা করছি সেটা যদি আমি আরো বেশি কনসেন্ট্রেট করতে পারি তাহলে কাজটা ভালো হবে, আর কাজটাই আলটিমেটলি থেকে যায়। এটা তো দেখো, একটা সিনেমার মূল্যায়ন যেরকম 1 বছরে হয় না, বা শুধু ব্যবসার ফিগারে হয় না, সময় লাগে অনেক সময়। তো কাজটা আরেকটু মন দিয়ে যদি করার চেষ্টা করেছি আর কি। আর অনেক সময় আমি অকাজও করি, কিছুই করি না, সেটাও অনেক সময় করি আমি। আপনার বাবাকে নাকি আপনি গর্বিত বাবা বলেন? বাবা মা দেখেন যে তার সন্তান, ছেলে বা মেয়ে, বাবা মা যে ফিল্ডে ছিলেন সেই ফিল্ডেই কাজ করছে, সেটা একটা আলাদা একটা আনন্দ দেয় তাদের। সেই কারণে বাবার একটু পেছনে লাগি মাঝে মধ্যে, আমিও লাগি, মাও লাগে, আমার বউও লাগে একটু মাঝে মধ্যে। মা কম এক্সপ্রেসিভ, হ্যাঁ মা, আমি অ্যাকচুয়ালি মায়ের মতো অনেকটা, তো সেই কারণে মা একটু কম এক্সপ্রেসিভ, বাট আমার ধারণা মাও খুশি হন, বাট মা অতটা বলেন না, বাবা বলে বলে আমরা একটু সবাই মিলে বাবার পেছনে লাগি। কাজের ক্ষেত্রে কে বেশি ত্রুটি বের করেন? ক্রিটিক্যাল আমার যে বন্ধু যিনি বম্বেতে থাকেন, খুব ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল, মানে অকথ্য ভাষায় বলে আর কি। আমার কালকেও গালাগাল দিচ্ছে, মনে হয়েছে গালাগাল দেবে, আর ও সেই অধিকারটাও আছে, মানে শুধু কাজের ক্ষেত্রে না, যে কোনো বিষয়। আর ওকে আমি চিনি যখন আমরা দুজনে 16 বছর বয়স থেকে, না সব নিই না, যেটা আমার মনে হয় যে একদম ভুল বলছে সেটা আমিও তখন ফেরত দিই, তো সেই ঝগড়াটা তর্কটা চলতে থাকে, উইচ ইজ ভেরি হেলদি। ফেলুদা ব্যোমকেশ আবার করার ইচ্ছা আছে? ব্যোমকেশ আমি ছুটি চেয়েছি, আর ফেলুদা তো আমায় করতে দেওয়া হবে না, আর হয়ওনি। আমি আবার কেন যাবো, যেখান থেকে আমার রিজেক্ট করা হয়েছে আমি আবার সেখানে ফেরত যাবো? ফেলুদা একবার রিজেক্ট করা হয়ে গেছে, সো আবার কেন যাবো সেখানে? আর গোয়েন্দা গল্প দেখি, আমি তো ছাড়িও নি কিছু, দীপক চ্যাটার্জিও করেছি। অনেকে ব্যোমকেশ করছিলেন, অনেকভাবে ব্যোমকেশ হচ্ছিল, আমি বললাম ঠিক আছে তাহলে আমি এখন একটু ছুটি। রাজ্যে পালাবদল হয়েছে, কি প্রত্যাশা আপনার? টু আর্লি টু কমেন্ট, কারণ সবে পালা বদল হয়েছে, তো সময় লাগবে, কারণ ওনারাও স্ট্রাকচার করবেন, তারপরে আস্তে আস্তে এগোবেন। আমি আবারও বলছি, ইনস্ট্যান্ট রিয়াকশন বা ইনস্ট্যান্ট কোনো রকম চেঞ্জটা এক্সপেক্ট করাটা ভুল হবে, কারণ এটা তো একদিনের জন্য বা দুদিনের জন্য আমরা চাইবো না, আমরাও চাইবো দীর্ঘস্থায়ী প্ল্যান, স্ট্র্যাটেজি, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি বলছি, বা অন্যান্য ক্ষেত্রেও, জীবনযাপনের ক্ষেত্রেও, কারণ পলিসি মেকিং থেকে শুরু করে সবটাই তো নির্ভর করবে এবার। তো সেটা সময় লাগুক, আমাদেরও একটু ধৈর্য ধরতে হবে, আমাদেরকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। এবং আমি এটাই আশা করব একজন শিল্পী হিসেবে, যে আমি বিগত কয়েক বছর ধরে আমি আমার কাজটা মন দিয়ে করার চেষ্টা করেছি, এবং সেটা অভিনয়। এর বাইরে আমার খুব একটা ভূমিকা কোনোদিনই ছিল না, আমি চাইও নি, আমার সেরকম কোনো অ্যাসপিরেশন কোনোদিনই ছিল না। তো আমি চাইবো ভবিষ্যতেও সেটাই যেন আমি মন দিয়ে করতে পারি, এবং সেই জায়গাটা তৈরি হওয়া, যেটা আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি যে বিগত কয়েক বছরে আমায় খুব অপ্রত্যাশিত কোনো চাপ বা আবদার আমায় শুনতে হয়নি। আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট। আমি ভবিষ্যতে চাইবো সেটাই মেনটেন হোক, আমি আরও মন দিয়ে কাজ করি, আরও বেটার কাজ করার চেষ্টা করব, যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও চাইবো যে অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, যেটা তুমি জিজ্ঞাসা করলে, যে আরও বেশি ইনভেস্টমেন্ট আসুক, আরও বেশি ট্রান্সপারেন্সি আসুক, এবং যে কাজটা জানেন বোঝেন তাকেই দায়িত্ব দেওয়া হোক। শিল্পীর ব্যান হওয়া বন্ধ হবে মনে হয়? কোনোভাবেই কারুর কাজ বন্ধ হওয়া উচিত না, শুধু শিল্পী মানে আমি শুধু অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, টেকনিশিয়ানস সকলেই, এবং যে কাজটা করবেন তিনি যেন সম্মান নিয়ে কাজ করতে পারেন। তারপরেও সমস্যা হবে, কথা কাটাকাটি হবে, মতবিরোধ হবে, সেটা সেখানেই মেটাতে হবে নিজেদের মধ্যে। এবং আমার মনে হয় যে কে কতটা কি কাজ পাবে সেটা তার মেধা এবং তার জনপ্রিয়তা নির্ধারণ করবে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। যে একজন অভিনেতা সে কি কাজ পাবে, তার জনপ্রিয়তা কিরকম, সে এই রোলটা ঠিকমতো করতে পারবে কিনা, তার পারদর্শিতা কত, সেটাই নির্ণায়ক হওয়া উচিত।
রাহুলের মৃত্যু আপনার ব্যক্তিগত ক্ষতি, সঠিক কারণ জানা যাবে বলে মনে হয়? আমি আশাবাদী, আমি এখনো জানি না, কারণ এই রাজ্যেও ভোট চলছিল এবং যেহেতু ভিন রাজ্যেরও একটা ভূমিকা এই ক্ষেত্রে আছে, আমি এখনো জানি না। আমরাও খুবই উৎসুক জানতে যে এক্স্যাক্টলি কী হয়েছিল, কারণ এরকম দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা কোথাও গিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে একটা ক্ষতির জায়গা। তো এরকম দুর্ভাগ্যজনক ঘটনা আমরা চাইবো না কখনো আর রিপিট হোক, এবং আমরা এটাও চাইবো যে ওই পুরো পদ্ধতিটা মানে কি হয়েছিল, কেন হয়েছিল, সেটার ব্যাপারে একটা স্বচ্ছ জবাব যদি পাই। কারণ এটা বলতেও কিরকম খারাপ লাগছে যে ছেলেটা ফেরত আসবে না।